ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের সকল গোপন তথ্য এবং ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস করে দিয়েছেন ভারত। ইতিমধ্যেই সন্ধ্যার পরেই কঠিন ঘোষণা দিচ্ছেন সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। বাংলাদেশের জন্য একটা বিব্রতকর খবর যেটা ভারতীয় গণমাধ্যম দেওয়ার চেষ্টা করছে সেটা হচ্ছে যে এই 11 জনকে গ্রেপ্তার করে ভারতের আসাম রাজ্যের পুলিশ দাবি করছে এই 11 জনের বাংলাদেশে বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে কানেকশন রয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন জঙ্গি সংগঠনের হয়ে তারা কাজ করে। দিল্লিতে মোদির বোন সেজে যে শেখ হাসিনা বসে আছে তাকে বাংলাদেশে ফেরত পান। যে মুসলমান বলি তো মুস্তাফিজ খেলতে পারছে না, তার নিরাপত্তা নেই। শেখ হাসিনা তো মুসলমান। ডক্টর মোহাম্মদ ইউনূস কতটা ন্যাক্কারজনকভাবে লজ্জাজনকভাবে আবারও একটি বিশেষ গোষ্ঠীর কাছে নথি স্বীকার করলেন এবং তার গদি যে আসলে কতটা নড়বড়ে অবস্থায় আছে সেটি আমাদের সামনে। এই সকল টোকাই সমন্বয়করা মনে করেছে বাংলাদেশে তারাই সর্বেসর্বা। তারা মনে করেছে যে আওয়ামী লীগ একেবারেই নিশ্চিহ্ন হয়ে গিয়েছে এবং বিএনপিকে আমরা নিশ্চিহ্ন করে দিতে পারবো জনগণের কাছে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়িয়ে আমরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিব। এটা তারা মাথায় নিয়েই কিন্তু সকল বক্তব্য দিয়েছিল। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আওয়ামী লীগ তো নিশ্চিহ্ন হয়নি, বরং 5 আগস্টের পরবর্তী সময় আওয়ামী লীগ আরো জনপ্রিয়তা অর্জন করেছে এবং বিএনপি মোটামুটি বাংলাদেশের সকল সেক্টর আস্তে আস্তে নিয়ন্ত্রণ এবং দখলও নিয়ে নিচ্ছে। তাদের সকল স্বপ্ন গুড়ে বালি হয়ে গিয়েছে। বাঙালিরা একটা কথা বলে না যে আন্দায় আন্দাজ করে, লাঠির চড়ে হাতি মরে। আন্দাজ সাইজও জানা না, হাতির সাইজও জানা না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন। তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দর্শক, নির্বাচন যখন এগিয়ে আসছে তখন নির্বাচনকে সামনে রেখে আরেকটি জরিপ হয়েছে। নির্বাচনে কারা জিতবে, কারা সরকার গঠন করবে, কাদের সরকার গঠন করার সম্ভাবনা রয়েছে। এমনকি আরও একটা ইন্টারেস্টিং প্রশ্ন করা হয়েছে, সর্বশেষ যে নির্বাচন 2024-এর 7ই জানুয়ারির নির্বাচন, যেটাকে আওয়ামী লীগের আমি ডামির নির্বাচন বলা হয়, সেই নির্বাচনে কাদেরকে ভোট দেওয়ার ইচ্ছা ছিল কিংবা কাদেরকে ভোট দিয়েছিলেন, এই প্রশ্নেরও উত্তর খোঁজা হয়েছে এই জরিপে। সেই উত্তরে ইন্টারেস্টিং একটা তথ্য আমরা পেয়েছি। তবে নির্বাচনের যে জরিপ, সেই জরিপে মূলত দুইটা জরিপ, নির্বাচনে কারা সরকার গঠন করবে, নির্বাচনে কারা জিতবে, এই দুইটা প্রশ্নের উত্তরে সেখানে খুব স্বাভাবিকভাবেই যেহেতু এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে না, সেহেতু আওয়ামী লীগের প্রসঙ্গ আসেনি। প্রসঙ্গ এসেছে মূলত জামাত, বিএনপি। জামাতের কথা আগে বললাম, মূলত আগে বিএনপি, জামাত, এনসিপি এবং প্রাসঙ্গিকভাবে জাতীয় পার্টিও কখনো এসেছে এই আলোচনায়। নির্বাচনের এই নতুন জরিপে কোন দল ক্ষমতায় যাবে, কোন দল জিতবে, কারা সরকার গঠন করবে এবং ইন্টারেস্টিংলি 2024-এর নির্বাচনের প্রেক্ষাপটে এই মানুষগুলোই কাদেরকে ভোট দিতে চেয়েছিলেন কিংবা কাদেরকে ভোট দিয়েছিলেন, সেই প্রশ্নের উত্তরে কি কি বের হয়ে আসলো চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। নির্বাচনকে সামনে রেখে আরও একটি বেসরকারি সংস্থার জরিপ সামনে এসেছে এবং এই জরিপে আমরা দেখছি বিএনপির একচ্ছত্র আধিপত্য, অর্থাৎ বিএনপির নেতা তারেক রহমান ফেরার পরে এই আধিপত্যটা তৈরি হয়েছে। এর আগে বিএনপির এই একচ্ছত্র আধিপত্য কোনো জরিপে দেখা যায়নি। প্রথম আলোর জরিপে একটা আধিপত্য দেখা গেছে বিএনপির, কিন্তু জামাতকেও খুব কাছাকাছি দেখানো হয়েছিল। কিন্তু এই জরিপে আমরা দেখছি যে বিএনপির একচ্ছত্র আধিপত্য, সেখানে একটা প্রশ্নের উত্তরে 77% আর একটা প্রশ্নের উত্তরে 74% বিএনপির পক্ষে ভোট পড়তে আমরা দেখেছি, যেখানে জামাতের অবস্থা খুব একটা ভালো নয়। সব মিলিয়ে গড়ে যেটা দাঁড়াচ্ছে সেই শিরোনামটা দেখে নিন। নিউজ 24-এর এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। এমিনেন্স অ্যাসোসিয়েটসের জরিপ, বিএনপিকে 70% মানুষ ভোট দিতে চায়, জামাতকে 19%। অর্থাৎ যেখানে বিএনপি 70%, সেখানে জামাত মাত্র 19%। তার মানে জামাতের প্রভাব গত 1-2 মাসের মধ্যে খুবই বড়ভাবে, ব্যাপকভাবে জামাতের প্রভাব কমে গেছে। যে প্রভাবটা আমরা বিগত সময়ে এই সরকারের প্রথম 12-14 মাসে ব্যাপক প্রভাব গড়তে দেখেছিলাম, সেই প্রভাবটা 2025-এর শেষের দিকে এসে 2026-এর শুরুতে এসে অনেক বেশি কমে গেছে। বিশেষ করে এই বিপর্যয়টা ঘটেছে ডিসেম্বর কেন্দ্রিক বিভিন্ন ঘটনা, বিশেষ করে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক বিভিন্ন ঘটনা এবং শরীফ ওসমান হাদির মৃত্যুজনিত কারণে
প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদিচি হামলার এই ঘটনাগুলোর সঙ্গে যে কোনোভাবেই জামাতকে মানুষ জড়িয়ে ফেলেছে। অনেকে মনে করেন যে এই ঘটনাগুলোতে জামাত ইন্ধন দিয়েছে। জামাতের ছাত্র সংগঠনের একাধিক নেতাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ব্যাপারে সরাসরি লিখতে দেখা গেছে যে এগুলো ভেঙে গুড়িয়ে দাও। এরপরেই মনে হয় যে তাদের জনপ্রিয়তায় অনেকখানি ভাটা পড়েছে, যেটা এই জরিপেও আমরা দেখছি। আমরা চলুন জরিপের ভেতরে ঢুকি, কি বলা হচ্ছে। কিন্তু এই জরিপের সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে 2024-এর 7 জানুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনে কেমন হতো সেই নির্বাচনটা যদি বিএনপি অংশ নিত সেটা। সেই পার্টে আমরা যাব। তার আগে আমরা জেনে নিই যে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে যারা ভোট দিতে চেয়েছে, এই জরিপে 300টি আসনে সশরীরে 20,495 জনের মতামত সংগ্রহ করা হয়েছে। গত বছরের 20 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত জরিপটি করা হয়েছে, অর্থাৎ এই বছরকেও টাচ করা হয়েছে। শামীম হায়দার জরিপ প্রতিবেদনের ফলাফল তুলে ধরে বলেন, আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন এমন প্রশ্নের উত্তরে 70% মানুষ জানিয়েছেন তারা বিএনপিকে ভোট দেবেন। 19% মানুষ বলেছেন তারা জামাত ইসলামীকে ভোট দেবেন। 2.6% মানুষ এনসিপিকে ভোট দিতে চেয়েছেন, আর অন্যান্য দলকে ভোট দেওয়ার কথা বলেছেন 5% মানুষ। ভোট দেবেন না বলে জানিয়েছেন 0.2% মানুষ। এই জরিপটা কতটা গ্রহণযোগ্য এখানে শেষ পয়েন্টে এসে মারাত্মকভাবে দেখা দিয়েছে। কারণ হচ্ছে যে ভোট দেবেন না এই সংখ্যা তারা বলছে 0.2% মানুষ, অর্থাৎ 1%-এরও 5 ভাগের 1 ভাগ। এই পরিমাণ মানুষ ভোট দেবেন না ভাবছেন। তার মানে কি এই দেশে এই জরিপ এটা প্রমাণ করছে যে এই দেশে বিএনপি জামাতের বাইরে আর কোনো সমর্থনই নেই। বিএনপি জামাত এনসিপি অর্থাৎ যারা এই নির্বাচনে অংশগ্রহণ করছে তারা ছাড়া এই দেশে আর কোনো দলের কোনো সমর্থনই নেই। বিশেষ করে আওয়ামী লীগের কথা, 14 দলের কথা, তাদের কোনো সমর্থনই নেই। এই জরিপটা সেটাই বলার চেষ্টা করছে, কিন্তু সেটা কতটা গ্রহণযোগ্যতা পাবে সেই প্রশ্নটা এই লাস্ট পয়েন্টে এসে আমার মনে হয় তৈরি হতে পারে। জরিপে উত্তরদাতাদের সামনে মূলত 4টা প্রশ্ন রাখা হয়েছিল। কোন দল সরকার গঠন করবে? এমন প্রশ্নের জবাবে বিএনপির পক্ষে বেশি জনমত পড়েছে। কোন দল সরকার গঠন করবে? এতে 77% মানুষ বলেছে বিএনপি সরকার গঠন করবে, 17% মানুষ বলেছে জামাত করবে, 1%-এর বেশি মানুষ 1% মানুষ বলেছে এনসিপি সরকার গঠন করবে। এই 1%-কে আমার মনে হয় যে বিশেষভাবে মর্যাদা প্রদান করা উচিত, যারা মনে করছে যে এনসিপি আগামীতে সরকার গঠন করবে। আগামী নির্বাচনে কে জিতবে? জরিপে এমন প্রশ্নের উত্তরে বিএনপি জিতবে বলে মনে করেছে 74% মানুষ। ইন্টারেস্টিংলি এই ভেরি করছে, প্রশ্নের ব্যাপারটা ভেরি করছে। কে সরকার গঠন করবে আর কে জিতবে ব্যাপারটা তো একই। সরকার গঠন করবে 77% মানুষ বলল, আর জিতবে 74% মানুষ বলল। ব্যাপারটা এলোমেলো মনে হয়। 74% মানুষ জিতবে বলছে বিএনপি, আর 18% মানুষ বলছে জামাত ইসলামী জিতবে। এনসিপি জিতবে বলে মনে করছেন 1.7% মানুষ। 1%-এর বেশি মানুষ বলছে জাতীয় পার্টি জিতবে। এদেরও সাহস আছে বলা যায় যে জাতীয় পার্টি জিতবে, এই কথাটা বাংলাদেশের 1% মানুষ বলছেন। গত নির্বাচনে কাকে, এই যে লাস্ট পয়েন্টে আসি, গত নির্বাচনে কাকে ভোট দিয়েছেন বা দেওয়ার ইচ্ছা ছিল, এরকম একটা প্রশ্ন করা হয়েছে। এই 20,400 সামথিং মানুষকে এরকম একটা প্রশ্ন করা হয়েছে। সেই প্রশ্নের উত্তরে 35% মানুষ জানিয়েছে তারা বিএনপিকে ভোট দিতে চেয়েছিলেন। 2024-এর 7 জানুয়ারি যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে 35% মানুষ বিএনপিকে ভোট দিতে চেয়েছিলেন। এটা জরিপে উঠে এসেছে। মূলত বিএনপির ভোট ব্যাংক এই 35% মানুষ। এটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার এবং মানে অস্বাভাবিক মনে হলেও আরেকটি সত্য বেরিয়ে এসেছে। এই অংশটা কিছুটা গ্রহণযোগ্যতা পাওয়ার মতো, যেটা তারা বলেছিল যে 27% মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছেন। এই জরিপের যে 20,400 মানুষের মধ্যে জরিপ করা হয়েছে তাদের মধ্যে 27% মানুষ বলেছে তারা আওয়ামী লীগকে ভোট দিয়েছেন। তার মানে আওয়ামী লীগকে ভোট দেওয়া 27% মানুষ কিন্তু এই জরিপে যারা অংশগ্রহণ করেছিল তারা রয়েছেন। আবার তারা মানে তাদের মাঝেই যখন জরিপ করা হচ্ছে, এখানে আবার বলছে যে 5%-এর মতো মানুষ জামাত ইসলামকে ভোট দিতে চেয়েছিলেন, এমন তথ্য এখানে উঠে এসেছে। যখন আমরা দেখছি যে 27% মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছেন, এই তথ্য একটা প্রশ্নের উত্তরে আসছে, তখন প্রথম প্রশ্নের উত্তরে আমরা দেখছি যে ভোট দিতে যাবেন না এরকম সংখ্যা 1 ভাগেরও 5 ভাগের 1 ভাগ, অর্থাৎ 0.2%। ব্যাপারটা কি মিলল? যদি 27% মানুষ এই জরিপে অংশ নেওয়া 27% মানুষ 2024-এর নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে থাকেন, তারা যদি আওয়ামী লীগের লোক হন, সেই 27% এসে 0.2% হয়ে গেল যারা বলছেন যে আগামী নির্বাচনে ভোট দিতেই যাবেন না। ব্যাপারটা এলোমেলো, ব্যাপারটা হয় এলোমেলো, আর তা না হলে ব্যাপারটা আওয়ামী লীগের জন্য একটা বড় অশনি সংকেত যে 27% তাদের সমর্থন রয়েছে বলে মনে হচ্ছে, সেই 27% থেকে এবারের ভোটে সেটা নেমে আসছে 0.2%। আমার মনে হয় যে জরিপের প্রশ্ন করার ধরন কিংবা তাদের একই প্রশ্ন একাধিকভাবে করার কারণে মানুষ কনফিউজড হয়ে গেছে, মানুষের মধ্যে কনফিউশন কাজ করেছে এবং সেই কনফিউশনের কারণে জরিপে প্রকৃত তথ্যটা উঠে আসেনি। তবে এটা বোধহয় গ্রহণযোগ্য, জরিপের এই অংশটা গ্রহণযোগ্য।
যেখানে আমরা দেখছি যে বেশিরভাগ মানুষ 77% মানুষ মনে করছে যে আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে। 77% মানুষ বিএনপিকে ভোট দেবে সেরকম ব্যাপারটা না, 77% মানুষ মনে করছে যে বিএনপি সরকার গঠন করবে। এটাই বোধহয় বাস্তবতা হতে চলেছে আগামী নির্বাচনে। আরেকটা ব্যাপারও মোটামুটি মানে গ্রহণযোগ্য আমার কাছে মনে হয়েছে, যেটা 2024-এর নির্বাচনের প্রেক্ষাপটে। কারণ 2024-এ আওয়ামী লীগের জনপ্রিয়তা অনেক কমে গিয়েছিল। অনেক কমে যাওয়ার ফলে যদি সেই নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণ করতে দেওয়া হতো, তাহলে বিএনপির পক্ষে যে 35% মানুষ বলছে যে বিএনপিকে ভোট দিতেন তারা গত নির্বাচনে, এই সত্যটা মেনে না নেওয়ার কোনো কারণ বোধহয় নেই। সেখানে বরং আশার আলো দেখতে পারে আওয়ামী লীগ, যে সেই নির্বাচনেও 27% মানুষ বলছে যে তারা আওয়ামী লীগকে ভোট দিয়েছিলেন। আওয়ামী লীগের এই বিপর্যয়টা কেন হলো, 2024-এর এই বিপর্যয়টা কেন হলো? 2024-এর এই বিপর্যয়টা এই কারণেই হলো যে তারা পরপর 3টি নির্বাচন একপাক্ষিক নির্বাচন করেছে। সেটা না করে তারা যদি 2014-তেই তত্ত্বাবধায়কের আন্ডারে একটা গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে দিত, তাহলে আইদার তারা ক্ষমতায় যেত, অথবা ক্ষমতা যদি হারিয়েও ফেলতো 2018-তে প্রচণ্ড প্রতাপের সঙ্গে তারা ক্ষমতায় ফিরে আসতো, এবং সেই ফিরে আসাটা দীর্ঘস্থায়ী হতেও পারত। এরকমটা অনেক বিশ্লেষক, অনেক আলোচক, অনেক সমালোচক, অনেক রাজনীতি বিশেষজ্ঞ তারা করেন। এবং এই একপাক্ষিকভাবে নির্বাচন করতে যাওয়াটাই তাদের দলের জন্য একটা বড় ধরনের কাল হয়েছে। এবং 2024-এর এই পতন, সেই পতনের পরে তাদেরকে কতদিন অপেক্ষা করা লাগে পুনরায় ফিরে আসার জন্য, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। যদিও সেই প্রশ্নের উত্তরগুলো মানে যতটা দীর্ঘ হওয়ার কথা ছিল ততটা দীর্ঘ বোধহয় হচ্ছে না, কারণ এই সরকারের বিভিন্ন ধরনের ব্যর্থতা রয়েছে। আবার এটাও বলা যায় যে এদের যে ফিরে আসাটা, সেই ফিরে আসাটা ততটা দীর্ঘ বোধহয় হচ্ছে না। না হওয়ার কারণ হচ্ছে তাদের সফলতা না, আওয়ামী লীগের সফলতা না, বরং বলা যায় যে এই সরকারের নানামুখী ব্যর্থতা রয়েছে। যতটা প্রত্যাশার আলো জ্বালিয়েছিল তারা, সেই প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারেনি। আবার যারা বিপ্লবী ছিলেন তারাও, বিপ্লবীরা তাদের পথে থাকতে পারেননি, তারা পথ হারা পথিক হয়েছেন। তারা নানা ধরনের অপ্রয়োজনীয় কাজ করেছেন এবং নানা ধরনের কুপথে চলে গেছেন। চাঁদাবাজি সহ নানা ধরনের বাজে কাজের সঙ্গে তাদের সম্পৃক্ততা, হঠাৎ আঙুল ফুলে কলা গাছ হওয়া, যে সমন্বয়কের 1 বছর আগেও মানিব্যাগে টাকা থাকতো না, কিংবা শরীরের সঙ্গে মানিব্যাগ থাকতো না, সেই সমন্বয়করা আজকে এসে, কিংবা যে সমন্বয়কের 1 বছর আগে সাক্ষাৎকারে আমরা শুনেছি যে আমার গ্রামের সব থেকে ভাঙা বাড়িটা আমার, সেই সমন্বয়ক 1 বছরের মাথায় এসে বলছেন যে আমার গ্রামের সব থেকে বড় বাড়িটা মানে আমাদের, এবং কয়েক একর জমির উপরে দাঁড়িয়ে সেই বাড়ি, এবং নির্বাচনী হলফনামায় আমরা দেখছি যে লক্ষ লক্ষ টাকার তাদের সম্পদ। এই ব্যাপারগুলো যে বিতর্ক তৈরি করেছে, সেই বিতর্কের কারণেই বরং আওয়ামী লীগের এক ধরনের সুবিধা হয়েছে। তারা বলার সুযোগ পাচ্ছে যে আমাদেরকে, মানে ওই গানের মতো, আমি তো ভালা না ভালা লইয়া থাইকো, ব্যাপারটা ওই রকম হয়ে গেছে যে আমি ভালা না এটা বলছো, তাহলে যাদেরকে ভালো বলছো তারা কি ভালো পথে থাকতে পেরেছে, কিংবা তারা কি ভালো? এই ব্যাপারগুলো বরং আওয়ামী লীগের জন্য একটু সুবিধা করে দিয়েছে। তাদের ফিরতে অনেক দীর্ঘ সময় লাগবে, এটা 24-এর সরকার পতনের সময় মনে হলেও এখন বোধহয় সেই ব্যাপারটা মনে নাও হতে পারে। দর্শক, সব মিলে নির্বাচনের যে জরিপ, যে আলোচনাটা করলাম, সেই জরিপ নিয়ে আপনার ভাবনা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম। থানার মধ্যে পুলিশের সামনে প্রকাশ্যে চরম ঔদ্ধত্য প্রকাশকারী হবিগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদি হাসানকে ছেড়ে দেওয়ার মধ্য দিয়ে আবারও নতুন করে আমাদের সামনে কতগুলো বিষয় খুব গুরুত্বপূর্ণভাবে উপস্থিত হলো। প্রশ্ন উঠছে, দেশে আইনের শাসন কোথায় গিয়ে নেমেছে? দেশের আইন কানুন, আদালত, বিচারাঙ্গন সব কাদের জন্য পরিচালিত হচ্ছে? এবং সবচেয়ে বড় কথা, ডক্টর মোহাম্মদ ইউনূস কতটা ন্যাক্কারজনকভাবে, লজ্জাজনকভাবে আবারও একটি বিশেষ গোষ্ঠীর কাছে নথি স্বীকার করলেন, এবং তার গদি যে আসলে কতটা নড়বড়ে অবস্থায় আছে সেটি আমাদের সামনে প্রমাণ হলো। থানায় বসে প্রকাশ্যে ওসিকে হুমকি, মানুষকে পুড়িয়ে মারার দাবি, পুলিশকে জ্বালিয়ে দেওয়ার যে কথা স্মরণ করিয়ে দেওয়া, সেসবের মধ্য দিয়ে প্রথমে প্রশ্ন উঠলো যে কেন ওই ছাত্রনেতাকে পুলিশ আটক করলো না? পরবর্তীতে যদি আটক করাই হলো, তাহলে তাকে আবার ছেড়ে দেওয়া হলো কিসের ভিত্তিতে, কোন যুক্তিতে? থানায় বসে মাহাদি হাসান নামের একজন কিশোরী বলা যেতে পারে, মানে সে তো কেবল অনার্স ফার্স্ট ইয়ারের ছাত্র, এমন একজন মানুষ যদি পুলিশের সামনে গিয়ে ঔদ্ধত্য প্রকাশ করেন যে অমুক থানায় আমরাই পুড়িয়ে দিয়েছিলাম, অমুক এসআইকে আমরাই জ্বালিয়ে দিয়েছিলাম, সেটিকে হয়তো কোনো কোনো আইন বিশেষজ্ঞ বলছেন যে এটা আইনের চোখে অতটা গুরুত্বপূর্ণ না হলেও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য মোটেই সহায়ক নয়।
আইন বিশেষজ্ঞদের অনেকে আবার বলছেন যে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহাদি হাসান ঘরোয়া কোনো পরিবেশে পুলিশকে পুড়িয়ে মারার কথা মনে করিয়ে দেননি, বরং যে পরিবেশে বলেছেন তা 164 ধারার চেয়ে কোনো অংশে কম নয়। তাহলে এই রাষ্ট্রে, এই সমাজে, এই সরকারের অধীনে পুলিশ কাজ করবে কোন মনোবল নিয়ে? পুলিশের যে মনোবল হারিয়ে গেছে 5 আগস্টের ঘটনার পরপরই, তাদের অনেক সদস্যকে হত্যার মধ্য দিয়ে, তাদের উপর আক্রমণের মধ্য দিয়ে, সেই মনোবল তারা কিভাবে ফেরত পাবে? রাজনৈতিক পালা বদল ঘটলেও 5 আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে তারপর যে ক্ষমতার অপব্যবহার এবং প্রভাব খাটানোর মধ্য দিয়ে বাংলাদেশের আইনের শাসন থেকে পুরোপুরি হারিয়ে যাবে না বা যায়নি, সেটি আমরা কিভাবে নিশ্চয়তা দিয়ে বলতে পারি? 5 আগস্ট মানুষ যা আশা করেছিল, স্রেফ প্রতারণাই তো করা হয়েছে মানুষের সঙ্গে। মানুষের আবেগ নিয়ে খেলা করা হয়েছিল। কোটা বিরোধী আন্দোলনের নামে স্বৈরাচার বিরোধী যে এক দফা দাবি, সেই জায়গায় মানুষের আবেগকে পুঞ্জীভূত করে, মানুষের আবেগকে ক্যাশ করে যা ঘটানো হলো, তারপর থেকে আমরা কি দেখছি? সব জায়গাতেই সেই কোটা, পেশি শক্তির প্রতিযোগিতা, মবক্রেসি। এর বাইরে তো আর কিছু এই গত 16 মাসে আমরা দেখিনি। মাহাদি হাসান একটা কলেজের প্রথম বর্ষের ছাত্র, অনার্সের। তাকে আটকের মধ্য দিয়ে সরকারের ভিত কেঁপে ওঠে সামান্য কয়েকজন ছাত্র নেতা বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত তাদের হুঙ্কার হুঁশিয়ারিতে। রাতেই জামিনের জন্য তার আদালত বসানোর চিন্তা ভাবনা করতে হয় সরকারকে। থানায় বসে জ্বালিয়ে দেওয়া অথবা পুলিশ হত্যা করার পরোক্ষ হুমকি দেওয়ার পরেও কয়েক ঘন্টার মধ্যে মাহাদি হাসানরা মুক্তি পেয়ে যায়। অথচ আনিস আলমগীরের মতন একজন সিনিয়র সাংবাদিককে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই মন গড়া ধারা দিয়ে সন্ত্রাস বিরোধী আইনে তাকে মাসের পর মাস আটক থাকতে হচ্ছে, দিনের পর দিন। মঞ্চ একাত্তর অনুষ্ঠানে, যেখানে আমি নিজে উপস্থিত ছিলাম, আমাদের উপরে মব করা হলো। সেই মব সৃষ্টিকারীদের আটক না করে পুলিশ আটক করলো আমাদেরকে, মুক্তিযোদ্ধাদেরকে, সাবেক সচিবদের অনেককে, সাবেক মন্ত্রীদেরকে, অধ্যাপকদেরকে। কি অদ্ভুত ডক্টর ইউনূসের এই সরকার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাহাদি হাসানকে আটকের পরপরই 3টি দাবি তুলে ধরেছে। সেই 3টি দাবির মধ্যে কি? জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র শ্রমিক জনতার 1 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত পরিচালিত সকল কর্মকাণ্ডের জন্য দায়মুক্তি প্রদান করতে হবে। জুলাই গণ অভ্যুত্থান চলাকালে সারা দেশের যে থানার অধীনে ছাত্র জনতাকে শহীদ করা হয়েছে, সেই সকল থানার ওসি এবং সেই সকল জেলাগুলোর এসপি থেকে শুরু করে তদূর্ধ্ব যারা কমান্ডিং অফিসার ছিলেন, তাদের বিরুদ্ধে মামলা করতে হবে। জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ অবদান রাখা সেনা, নৌ, বিমান বাহিনী সহ সামরিক, আধা সামরিক ও বেসামরিক প্রশাসনের সকল কর্মকর্তা, সৈনিক ও কর্মচারীদের ইতিহাস লিপিবদ্ধ করতে হবে। তাদের সম্মাননা, স্বীকৃতি ও আইনি সুরক্ষা নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে তাদের হয়রানি বন্ধে একটি স্থায়ী কমিশন গঠন করা। এবং একই সাথে 2009 সালের 25 ফেব্রুয়ারি থেকে ফ্যাসিবাদের রোশনালে পড়ে সশস্ত্র বাহিনীতে পদোন্নতি বঞ্চিত অফিসারদের দ্রুত পদোন্নতি ও গুরুত্বপূর্ণ সংবেদনশীল পদগুলোতে প্রদান করা। এবং এই যে দাবিগুলো উঠেছে, সেই দাবিগুলোর মধ্যে আবার কিছু প্রশ্ন অনেকেই তুলতে পারেন। তার মানে হচ্ছে, যেসব পুলিশ সদস্য নিহত হয়েছেন তারা কোনো মানুষের পর্যায়ে পড়েন না, তাদের কোনো পরিবার নেই, তাদের বাবা মা, ভাই বোন, স্ত্রী, সন্তান কেউ নেই, তাদের হত্যার কোনো বিচার হবে না। এবং 5 আগস্ট পর্যন্ত যারা নিহত হয়েছেন বা 8 আগস্ট পর্যন্ত যারা নিহত হয়েছেন 1 জুলাই থেকে 2024-এ, তারা সবাই আওয়ামী লীগ সরকারের কোনো না কোনো বাহিনী বা কোনো না কোনো পেশাদার শক্তি, পেশা শক্তির কোনো বাহিনীর হাতে তারা নিহত হয়েছেন, অন্য কারোর হাতে তারা নিহত হননি। এটাই প্রমাণ করার চেষ্টা। যদি তাই হয়ে থাকে তাহলে দায় মুক্তি চাইতে হবে কেন? দায় মুক্তি চাইলে তো ওই সময় কারোর মাধ্যমে এই অপরাধগুলো তো সংঘটিত হয়েছে, কারোর মাধ্যমে এই মানুষগুলো নিহত হয়েছেন, তাহলে তারাও তো দায় মুক্তির মধ্যে পড়ে যান। ডক্টর ইউনূস এবং আসিফ নজরুল্লাহ যে কদিনই আর ক্ষমতায় থাকুন না কেন, বা যতদিনই তারা ক্ষমতায় থাকুন না কেন, মাহাদি হাসানের মতন কিশোরদের মন রক্ষায় তারা সবকিছু করে যাবে। এই রাষ্ট্র, এই সরকার সব ধরনের অপরাধকে প্রশ্রয় দিবে। এটাই প্রমাণিত হলো আবারও। নইলে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের গদি তো টিকবে না, তাই তো প্রমাণ হয়। ভালো থাকুন সবাই। 5 আগস্টের পরবর্তী সময় এই সকল টোকাই সমন্বয়করা মনে করেছে বাংলাদেশে তারাই সর্বেসর্বা। তারা মনে করেছে যে আওয়ামী লীগ একেবারেই নিশ্চিহ্ন হয়ে গিয়েছে এবং বিএনপিকেও আমরা নিশ্চিহ্ন করে দিতে পারবো জনগণের কাছে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়িয়ে আমরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিব। এটা তারা মাথায় নিয়েই কিন্তু সকল বক্তব্য দিয়েছিল। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আওয়ামী লীগ তো নিশ্চিহ্ন হয়নি, বরং 5 আগস্টের পরবর্তী সময় আওয়ামী লীগ আরো
জনপ্রিয়তা অর্জন করেছে এবং বিএনপি মোটামুটি বাংলাদেশের সকল সেক্টর আস্তে আস্তে নিয়ন্ত্রণ এবং দখলও নিয়ে নিচ্ছে। তাদের সকল স্বপ্ন গুড়ে বালি হয়ে গিয়েছে। বাঙালিরা একটা কথা বলে না যে আন্দায় আন্দাজ করে, লাঠির চড়ে হাতি মরে। আন্দা আন্দাজ সাইজও জানা না, হাতির সাইজও জানা না। আন্দা মনে করে আমি লাথি মেরেছি, হাতি পড়ে গিয়েছে এবং হয়তোবা মরে গিয়েছে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণরূপে ভিন্ন, যে হাতির তার লাথিতে কিছুই হয়নি। এই বাংলাদেশের রাজনীতিতে হাতি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই সকল টোকা এনসিপি আন্দাদের লাথিতে আওয়ামী লীগের কিছুই হয়নি, বরং আওয়ামী লীগ আরো শক্তিশালী হয়ে গিয়েছে। এই টোকাই সমন্বয়গুলা এখন কোথায় যাবে? এদের তো বিএনপি আসলো চাইলে এদেরকে ফাঁসির দড়িতে লটকাই দিতে পারবে, এদের মোটামুটি ফাঁসি কনফার্ম। এবং সেনাবাহিনীর মধ্যে যদি কু হয়ে যদি সেনা শাসন জারি হয়ে যায়, সেনাবাহিনীও এদের গ্রেপ্তার করে চাইলে ফাঁসির দড়িতে ঝুলাতে পারবে। এখন আপনারা অনেকে মনে করতে পারেন ওয়াকারুজ্জামান থাকলে কি সেনা শাসন জারি হবে? আরে ভাই, ওয়াকারুজ্জামান কি সেনা শাসন জারি করা লাগবে? সেনাবাহিনীর অন্য আরেকটি গ্রুপ যদি কু করে দখল করে ফেলে বাংলাদেশের সকল জায়গা এবং সেনা শাসন জারি করে, তখন কি কিছু করার থাকবে ওয়াকারুজ্জামানের? ওয়াকারুজ্জামানও তো প্যাকেট হয়ে যাবে, হতেও পারে। তার মানে বাংলাদেশের সেনা শাসন জারি হলো, এই সকল টোকাই সমন্বয়কগুলা মোটামুটি প্যাকেট হয়ে যাবে এবং ফাঁসি কনফার্ম হওয়ার সুযোগ আছে। বিএনপিও যদি ক্ষমতায় আসে, বিএনপিও যদি চাই এদেরকে লটকায় ফেলতে পারবে। আওয়ামী লীগ আসলে তো ফাঁসিতে লটকানো লাগবে না। আওয়ামী লীগের সাধারণ কর্মীরা প্রথম 1-2 দিনেই অটোমেটিক্যালি তাদেরকে লটকায় ফেলবে। কিন্তু আমার কথা হচ্ছে তাদেরকে এত খুব সহজেই লটকিয়ে মেরে ফেলার কোনো দরকার নাই। জনগণকে বোঝানো দরকার আছে যে এরা কি কুকর্ম করেছে, আওয়ামী লীগকে পতন করার ফল সকল কিছু তুলে ধরতে হবে এবং জনগণের আদালতে এই শাহবাগ চত্বরের মধ্যে তাদেরকে ঝুলিয়ে রেখে জীবন্ত অবস্থায় জনগণের সামনে প্রশ্ন করা হবে যে তোরা কি কি করছস, নতুন বন্দোবস্ত কি করছস, আমাদেরকে কেন গুমরাহ করলি, আমাদেরকে কেন ব্রেনওয়াশ করলি, বাংলাদেশ কেন ধ্বংস করলি, আমাদেরকে ব্রেনওয়াশ করে এত হাজার হাজার কোটি টাকা মালিক কিভাবে হলি, কোথা থেকে দুর্নীতি করছস, সকল কিছু জবাব জনগণই তখন নিবে। এদের কপালে ওই দুর্গতি আসতেছে। কি মাহফুজ আলম বলেন, কি পেটলা নাহিদ বলেন, কি মলম হাসনাত বলেন, কি সার্ভিস আলম বলেন, কি ডারবিন আসি বলেন, সিরিয়ালের যত কান্দুরা হানান মাসুদ বলেন, যতগুলোই আছে কারো নিস্তার নাই। সেই কারণে তারা এখন ঘরের ছেলে ঘরে ফিরে গিয়েছে। জামাত তাদেরকে ঘরে নিয়ে এসেছে। জামাত এখন তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করছে যে তাদেরকে তো একেবারে রিস্কে ফেলে দিয়েছি, এখন একটু প্রোটেক্ট করি। আরে ভাই, প্রোটেক্ট করে কি লাভ হবে? তোমরা নিজেরাই তো প্রোটেকশনে থাকবে না রে ভাই। জামাত নিজেরা প্রোটেকশনে থাকবে? বিএনপি ক্ষমতা আসলে যখন ক্লাস শুরু হয়ে যাবে, জামাত নিজেরাই প্রোটেকশনে থাকবে না, তাদের ছেলেপেলেটা কি প্রোটেকশনে রাখবে? আর আওয়ামী লীগ যদি ক্ষমতায় চলে আসে, বিএনপির অনেক নেতা কর্মীরা তো ওই প্রোটেকশনে থাকবে না। জামাত বিএনপি যেখানে প্রোটেকশন থাকবে না, সকল টোকা সমন্বয়কদের কোনো তেনাফাটা কিছু পাওয়া যাবে। আর এদের কারণে এদের আত্মীয় স্বজনও বিপদে পড়বে, এদের ফ্যামিলিও বিপদে পড়বে, কারণ তারা ধান্দার টাইম এদের ফ্যামিলিকেও জড়িয়ে ফেলে। এই মাহফুজ আলম যখন উপদেষ্টা ছিল, তখন তার ভাই মাহবুব আলমকে দিয়ে যত ধরনের দুর্নীতি আছে, যত ধরনের অবৈধ কাজ আছে, সকল কিছু করিয়েছে। তার ভাইও এখন কোটি টাকার মালিক। তার ভাই এনসিপি থেকে নির্বাচন করছে, সকলে আমরা অবগত আছি। তার ভাইয়ের মনোনয়নে বার্ষিকে দেখানো হয়েছে কোটি টাকার উপরে। দেখিনি আমরা, নিজেরও দুর্নীতিগ্রস্ত হয়েছে, ফ্যামিলিকেও দুর্নীতিগ্রস্ত করেছে এবং নিজেও বিপদে পড়বে, ফ্যামিলিকেও বিপদে ফেলে দিয়েছে। সে কারণে তারা মোটামুটি বাংলাদেশে তো একটা জায়গায় ধান্দাবান্দা করে অনেক সম্পত্তি গড়ে তুলেছে, তার সাথে সাথে বিদেশেও কিন্তু তারা হোটেল ঘরবাড়ি করে নিচ্ছে। তারা অবস্থা যখন বেগতিক দেখবে, আওয়ামী লীগ ক্ষমতা আসা লাগবে না, তার আগে তারা বিদেশ চলে যাবে। এগুলোর জন্য বুঝি 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতন করেছে, নিজেদের পকেট ভারী করার জন্য। জনগণের তো উন্নয়ন হলো না, বরং জনগণ অবনতির দিকে চলে যাচ্ছে। শেখ হাসিনার আমলে ইন্টারনেটের দাম ছিল কম, মোবাইলের দাম ছিল কম, শেখ হাসিনার আমলে দ্রব্যমূল্যের দাম ছিল কম। এখন শেখ হাসিনার আমলের সাথে এখনের আমল মিলিয়ে দেখেন, কোন সেক্টরে ডক্টর ইউনূস সুন্দরভাবে শাসন করতে পেরেছে, কোন জায়গায় দ্রব্যমূল্যের দাম কমাতে পেরেছে, কোন জায়গার মধ্যে ডক্টর ইউনূস সুশাসন প্রতিষ্ঠা করতে পেরেছে। ডক্টর ইউনূসের শাসনামল আমার থেকে মনে হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে খারাপ শাসনামল। এই আধুনিকায়নের যুগেও ডক্টর ইউনূস বাংলাদেশটাকে সুন্দরভাবে শাসন করতে পারে নাই, বাংলাদেশের মধ্যে মব কায়েম করেছে, বাংলাদেশের মধ্যে এই টোকাই সমন্বয়কের হাতে পুরো বাংলাদেশটাকে ছেড়ে দিয়েছে। এই টোকাই সমন্বয়করা পুরো বাংলাদেশকে চুষে খেয়েছে। আর এই টোকাই সমন্বয়কদেরকে পিছের থেকে টেকনিকগুলো সকল কিছু শিখিয়ে দিয়েছে এই জামাত ইসলামী। জামাত ইসলামী যেভাবে লিখে দিত, তারা সেভাবে বক্তব্য দিত। জামাত ইসলামী যেখান থেকে ধান্দাবাজি করতে বলতো, যেখান থেকে টেন্ডারবাজি করতে বলতো, তারা সেখান থেকে টেন্ডারবাজি চাঁদাবাজি করেছে। জামাত ইসলামী যে সকল কাজ করতে পারে নাই, সে সকল কাজ এই সকল টোকাই সমন্বয়কদেরকে দিয়ে, এনসিপি নেতাদেরকে দিয়ে করিয়েছে। কেন করিয়েছে? কারণ জামাত ইসলামী যদি এই সকল চাঁদাবাজি টেন্ডারবাজি করে, তাহলে তাদের দলের একটা রিপুটেশন খারাপ হয়ে যাবে। এই এনসিপি তাদের একটা টক্সি রাজনৈতিক দল, এনসিপি দিয়ে করালে তাদের রিপুটেশন খারাপ হলো সমস্যা নাই। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। তো দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবার বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই করে দিয়েছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।